আপনারা শুনছেন কালো রাত 24। একটা না দুটা না, মোট 7টা জিনকে স্বপ্নে দেখে ঘুম ভেঙে গেল আমাদের এই গল্পের নায়িকা নুসরাতের। আপনাদের অবাক করা একটা গল্প বলি। এক গ্রামের নুসরাত নামে একটা মেয়ে রাত হলে ঘুমের মাঝে হেঁটে হেঁটে বাইরে যায়, কিন্তু সেই মেয়েটা জানে না সে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। আপনারা হয়তো বলতে পারেন, এটার এমন কি? অনেকেই তো ঘুমের মধ্যে রাতে হাঁটাচলা করে। হ্যাঁ, আমি জানি ঘুমের মাঝে অনেকে হাঁটাচলা করে, বাইরে যায়, কিন্তু নুসরাত শুধু হাঁটাচলা করে না, অনেক সময় ও বিশাল একটা গাছে উঠে গাছের ডালে বসে থাকে। এছাড়াও অনেক অস্বাভাবিক কাজ করে, যা সামনে জানতে পারবেন। ঘড়িতে রাত 2টা। পাশের বাড়ির দরজায় ঠকঠক করছে নুসরাতের মা। মধ্যরাতে দরজায় ঠকঠক আওয়াজ পেয়ে দরজা খুললেন নুসরাতের চাচা। বললেন, আরে ভাবি, এত রাতে আপনি, কোনো সমস্যা হয়েছে কি? ওনার কথায় নুসরাতের মা বললেন, ভাই, নুসরাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই একটু আয় না, সবাই খোঁজাখুঁজি করছে। কথাটা বলে চলে গেলেন নুসরাতের মা। এদিকে নুসরাতের চাচা লাইট নিয়ে চলে গেলেন বাহিরে। ততক্ষণে আশেপাশে বাড়ির অনেকেই খুঁজতে বের হয়েছে। মধ্যরাত, একটা যুবতী মেয়ে কোথায় গেল? আশেপাশের জঙ্গল, বাগান, বাঁশঝাড়, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নুসরাতকে। এমন সময় একজন চিৎকার দিয়ে বললেন, এদিকে আসুন সবাই, নুসরাতকে পাওয়া গেছে, গাছের ডালে বসে আছে আকাশের দিকে তাকিয়ে। ওনার কথা শুনে সবাই দৌড়ে গেল সেদিকে। ঠিকই দেখল নুসরাত গাছের ডালে বসে আছে। গাছের নিচে লাইট মেরে সবাই নুসরাতকে ডাকছে, কিন্তু অবাক করা বিষয় হলো নুসরাত কারো কথা শুনছে না, ও এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। এমন অবস্থায় নুসরাতের বাবাকে ওর চাচা বলল, ভাইজান, এভাবে হবে না, দুজন গাছে উঠি, আর তোমরা নিচে কিছু একটা ধরো, কোনো বস্তা বা কাপড় বা কোনো কিছু, যেন নুসরাত হঠাৎ পড়ে গেলে কোনো ব্যথা না পায়। চাচার কথায় তাই করা হলো। গাছের নিচে মোটা কাপড় ধরে রাখা হলো। ওদিকে দুজন উঠতে লাগলেন গাছে। দুজন যখন গাছে উঠছে, তখনই হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে নুসরাত গাছ থেকে উড়ে মাটিতে এসে পড়ল। এই যে নুসরাত গাছ থেকে মাটিতে নামলো, মনে হচ্ছে কেউ আলতো করে আস্তে করে ওকে মাটিতে নামিয়ে দিল। মাটিতে নামার পরই সবাই নুসরাতের কাছে দৌড়ে যায়। নুসরাতের কাছে গিয়ে দেখেন ও ঘুমাচ্ছে। এমন অবস্থায় ওকে ডাকা হয়। সবার ডাকে নুসরাতের ঘুম ভেঙে গেলে ও সবার দিকে তাকিয়ে বলে, আরে, আমি এখানে কেন? আর তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? মা, কি হয়েছে আমার? নুসরাতের এমন কথায় সবাই বুঝতে পারে এতক্ষণ যা ঘটেছে তার কিছুই জানে না নুসরাত। ও ভয় পাবে বলে নুসরাতের চাচা বলেন, না মা, তেমন কিছু না, ভাবি, আপনি নুসরাতকে নিয়ে ঘরে যান। ওনার কথায় নুসরাতের মা নুসরাতকে নিয়ে ঘরে চলে গেলেন। নুসরাতের চাচা ও আশেপাশের সবাই বলেন, এটা কোনো সাধারণ বিষয় হতে পারে না, এর আগেও এমনটা হয়েছে, এটা জিন ঘটিত সমস্যা, নুসরাতকে নিশ্চয় কোনো জিনে ধরেছে। সবার এমন কথায় নুসরাতের বাবা বললেন, এখন কি করব? কোন কবিরাজকে নিয়ে আসব? কোথায় পাবো ভালো কবিরাজ? তখন নুসরাতের চাচা বলল, ভাইজান, আপনি চিন্তা করবেন না, আমার শ্বশুরবাড়ির ওখানে একজন তান্ত্রিক আছে, সে তান্ত্রিক নাকি জিন পালে, জিনদের দিয়ে কাজ করায়। আমি কাল ওনাকে খবর দিয়ে নিয়ে আসি, দেখি কি বলেন। ওনার কথায় নুসরাতের বাবা রাজি হলেন আর বললেন, ঠিক আছে, তাই কর, তুই কাল ডাক ওনাকে। এই বলে নুসরাতের বাবা আশেপাশের সবাইকে বললেন, তোমরা এখন যাও, ঘুমাও, কালকে তান্ত্রিক আসলে দেখব কি হয়েছে আমার মেয়ে নুসরাতের। ওনার কথা মতো সবাই যে যার বাড়িতে চলে গেলেন। এদিকে তখন নুসরাত বলল, বাবা, আমাকে কিছু বলছো না কেন, কি হয়েছে? নুসরাতের কথাই ওর বাবা বললেন, আরে মা, তুই কি সত্যি কিছু জানিস না? তুই কি জানিস না তুই বাইরে যাস, আবার কখনো গাছে উঠিস? তুই সত্যি করে বল তো আমাদের, তুই কি বাইরে যাস নাকি তোকে কেউ নিয়ে যায়, বা তুই ইচ্ছে করে যাস কিনা? আমাকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বল তো। বাবার কথার জবাবে নুসরাত বললেন, বাবা, বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না কিভাবে গাছে উঠে যাই এবং গাছ থেকে নামি। তোমরা তো জানো আমি ছোট থেকেই গাছে উঠতে পারি না, আর এটা তো অনেক বড় গাছ, বড় তো দূরে থাক, আমি ছোট কোনো গাছে উঠতে পারি না। আমি সত্যি করে বলছি, আমি এসবের কিছুই জানি না। আমি শুধু মাঝে মধ্যে স্বপ্নে 7 জন জিনকে দেখি। আমি শুয়ে আছি আর আমার চারিদিকে বসে আছে 7 জন জিন। মেয়ের এমন কথায় নুসরাতের মা চিন্তিত হয়ে
নুসরাতের বাবাকে বলল, হ্যাঁ গো, কি করব? আমাদের জোয়ান মেয়ে, এই বয়সে এরকম অস্বাভাবিক কাজ করলে কি মেয়ের বিয়ে দিতে পারবো? তুমি কিছু একটা করো, কোনো কবিরাজকে ডাকো। নুসরাতের মা কথার জবাবে নুসরাতের বাবা বললেন, হ্যাঁ, আমরা এই বিষয়ে আলোচনা করছি। কালকে আমাদের বাড়িতে একজন তান্ত্রিক আসবে, এই বিষয়ে কথা হয়েছে। এই বলে উনি নুসরাতের মাকে বললেন, তুই নুসরাতকে নিয়ে ঘরে যা, আর নুসরাত মা তুই ঘুমা, আমরা বাইরে থেকে তোকে তালা দিয়ে রাখি, এতে তুই বাইরে আর যেতে পারবি না। আর তোর যদি কোনো সমস্যা বা দরকার হয় আমাদের ডাকবি, আমরা তালা খুলে দিব। বাবার কথায় নুসরাত তাই করলেন, ঘরে গিয়ে ঘুমালেন। সেই রাতে আর তেমন কোনো সমস্যা হলো না। পরদিন দিনের বেলা নুসরাতের চাচা সবাইকে এসে বললেন, আজকে সন্ধ্যাবেলা তান্ত্রিক আসবে, বাড়ির কোনো কাজ বা রান্নাবান্না থাকলে সন্ধ্যার আগে সেরে নিতে। ওনার কথা মতো সেরকমই হলো। বাড়ির কাজকর্ম সন্ধ্যার আগে শেষ করা হলো। এদিকে সন্ধ্যা হতেই আশেপাশের অনেকেই এসে ভিড় জমিয়েছে নুসরাতের বাড়িতে। একটু পর তান্ত্রিক আসবে, জিনভূত ছাড়াবে, এ কথা কি আর গোপন থাকে? সবাই চলে আসার কিছুক্ষণ পর তান্ত্রিক আসে। তান্ত্রিককে দেখে অনেকে ভয় পান, কারণ ওনার লম্বা চুল ও দাড়ি, গলায় কিসের জানি মালা, হাতে একটা কঙ্কালের মাথার খুলি। তান্ত্রিক নুসরাতদের বাড়িতে এসে পুরো বাড়ির দিকে তাকিয়ে নুসরাতের চাচাকে বললেন, মেয়েটিকে নিয়ে আসো। ওনার কথায় নুসরাতের মা নুসরাতের হাত ধরে বাইরে নিয়ে আসলেন। এদিকে তান্ত্রিকের এমন চেহারা দেখে নুসরাত ভয়ে ওনার সামনে যেতে চাইছেন না। ওর এমন অবস্থা দেখে ওর বাবা বললেন, আরে মা, ভয়ের কিছু নেই, উনি তো তান্ত্রিক, তাই না? আর আমরা সবাই আছি তো এখানে, তুমি যাও ওনার কাছে, ভয় পেও না, উনি কি বলে শোনো। বাবার কথায় নুসরাত তান্ত্রিকের সামনে গিয়ে দাঁড়ালেন। তখন তান্ত্রিক বসলেন আর তার সামনে নুসরাতকে বসতে বললেন। তান্ত্রিকের কথা মতো নুসরাত ওনার সামনে গিয়ে মাথা নিচু করে বসে রইলেন। এদিকে তখন তান্ত্রিক নুসরাত ও ওনার মাঝখানে একটা মোমবাতি জ্বালিয়ে কঙ্কালের উপরে একটা হাত রেখে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি জানি পড়তে লাগলেন। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে নুসরাতের শরীর থেকে একটা ছেলের কণ্ঠ বেরিয়ে আসলো। সেই ছেলে কণ্ঠটা তান্ত্রিককে উদ্দেশ্য করে বলল, তান্ত্রিক, তোকে কষ্ট করে আমাকে হাজির করার চেষ্টা করতে হবে না, আমি নিজের ইচ্ছায় মেয়েটির শরীরে হাজির হলাম, বল কি বলবি। জিনটার কথায় তান্ত্রিক বললেন, কে তুই? তোর তো অনেক সাহস, তুই আমার সামনে জোর গলায় কথা বলিস। তুই কে? এই মেয়েটাকে কেন ধরেছিস? কেন ওকে রাতে বেলায় বাইরে নিয়ে যাস? সব কিছু বল আমায়। তখন নুসরাতের শরীরে থাকা জিনটি বলল, যদি কিছুই না বলি কি করবি তুই? তখন তান্ত্রিক বললেন, আমার মুখের ওপর সাহস দেখে কথা বলে কেউ বেঁচে ফিরতে পারেনি, তুইও পারবি না, তোকে আমি এখনই বন্দি করছি, দাঁড়া। তান্ত্রিক বন্দি করছি কথাটা বলতে না বলতে সে নুসরাতের ভিতরে থাকা জিন তান্ত্রিককে এমন জোরে একটা থাপ্পড় মারলেন যে তান্ত্রিক কয়েক হাত দূরে গিয়ে পড়লেন। তান্ত্রিকের এমন অবস্থা দেখে জিন ছাড়াতে দেখতে আসা সবাই ভয়ে একজন আরেকজনের পাশে দাঁড়ালেন। ওদিকে তান্ত্রিক দূরে গিয়ে পড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আমাকে আঘাত করা, তোকে এখনই বন্দি করে মেরে ফেলবো আমি। তান্ত্রিকের এমন কথাই সবাই দেখলেন অদৃশ্য কেউ তান্ত্রিককে থাপ্পড় মারছে। কাউকে দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে তান্ত্রিক ওনার গাল এদিক সেদিক করছে আর ব্যথায় চিৎকার দিচ্ছে। এভাবে কিছুক্ষণ চলার পর দুজন সাহস করে তান্ত্রিকের কাছে গেলেন আর তান্ত্রিককে ধরে উঠালেন। তখন তান্ত্রিক বললেন, আমাকে মাফ করবেন, আমি এই কাজটা করতে পারবো না, আমি চলে যাচ্ছি। কথাটা বলেই কারো কোনো কথা না শুনে চলে গেলেন তান্ত্রিক। উনি চলে যাওয়ার পর হঠাৎ করে নুসরাতের শরীরে থাকা জিনটা বললেন, কোনো কবিরাজ বা তান্ত্রিক দিয়ে আমাকে ছাড়ানো যাবে না, আমরা একজন দুজন না, আমরা 7 ভাই, আমরা 7 জন জিন এই মেয়েটাকে ধরেছি। কিছুদিন আগে আমরা এই পথ দিয়ে যাবার সময় ওকে দেখি, ওকে আমাদের অনেক পছন্দ, আমরা 7 ভাই এই মেয়েটাকে বিয়ে করব। সেই জিনদের কথা শুনে সবাই তো অবাক, কি বলে 7 জন জিন একটা মেয়েকে বিয়ে করবে? এদিকে তখন সেই জিনেরা বললেন, আমরা এই মেয়েটার কোনো ক্ষতি করব না, তবে ওকে কোথাও বিয়ে দিতে দিব না, খুব তাড়াতাড়ি ওকে আমরা বিয়ে করব। এই বলে সেই জিনারা নুসরাতের শরীর থেকে বেরিয়ে যায় আর আশেপাশের গাছপালাগুলো নড়ে ওঠে। এদিকে জিনগুলো শরীর থেকে বেরিয়ে যাওয়ায় নুসরাতের জ্ঞান হারিয়ে পড়ে। তখন সবাই ওকে ধরাধরি করে ঘরে নিয়ে যায়। নুসরাতকে ঘরে নিয়ে যাওয়ার পর ওর জ্ঞান ফেরে। ওর জ্ঞান ফেরার পর দেখতে আসে আশেপাশের সবাই বাড়িতে চলে যায়। তখন নুসরাত জিজ্ঞেস করে, আমি জ্ঞান হারালাম কিভাবে, আর আমার কি হয়েছিল, আর তান্ত্রিক কোথায়, উনি জিন কি ছাড়িয়েছে? নুসরাতের কথায় ওর মা সব ঘটনা খুলে বলে।
সব শুনে নুসরাত নিজেও অবাক হন। তাহলে 7 জন জিন ওর পিছনে লেগেছে। এমন অবস্থায় নুসরাতের বাবা নুসরাতের চাচাকে বলেন, কি রে, এখন কি হবে? তান্ত্রিক তো ভয় পালিয়ে গেল, অনেক আশা নিয়ে ওনাকে এসেছিলাম, এখন আমার মেয়েটার কি হবে? 1 জন 2 জন না, 7-7টা জিন। ভাইয়ের এমন কথায় নুসরাতের চাচা বললেন, ভাইজান, আমিও তো অবাক হয়েছি। ওই তান্ত্রিকের অনেক নামডাক শুনেছি, আর উনি কিনা জিনদের মায়ের খেয়ে পালিয়ে গেল। উনি পালিয়েছেন, তো ভয়ের কিছু নেই, আমরা অন্য কোনো হুজুর বা কবিরাজ নিয়ে আসবো। মেয়ের এমন অবস্থায় আমরা হাত গুটিয়ে বসে থাকতে তো পারি না। নুসরাতের চাচার কথায় নুসরাতের বাবা বললেন, হ্যাঁ, ওরা বলছে আমার মেয়েটাকে বিয়ে করবে, আমি এটা কোনোভাবে হতে দিব না। আমি কালকেই একজন হুজুর বা কবিরাজকে নিয়ে আসব। এই বলে নুসরাতের বাবা নুসরাতকে বললেন, তুই কোনো ভয় পাস না মা, আমরা থাকতে সেই জিনেরা তোর কিছু করতে পারবে না। তুই খাবার খেয়ে নে, আমি তোকে বাইরে থেকে তালা দিয়ে রাখছি। মা বাবার কথায় নুসরাত একটু সাহস ফিরে পায়। বাবার কথা মতো রাতের খাবার শেষে শুয়ে পড়ে। নুসরাত শুয়ে পড়ার কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়, আর ঘুমের মাঝে একটা স্বপ্ন দেখে। নুসরাত দেখে ওর বাড়ির পাশে একটা উঁচু গাছের ডালে বসে আছে, আর ওর চারিদিকে বসে আছে সেই 7টা জিন। ওরা ওর দিকে তাকিয়ে আছে। এটা তো হলো নুসরাতের স্বপ্ন, তাহলে বাস্তবে কি হচ্ছে? নুসরাত ঘুমানোর বেশ কিছুক্ষণ পর নুসরাতের বাবা নুসরাতের মাকে বলেন, এই নুসরাতের মা, তুমি একটু নুসরাতের ঘরের কাছে গিয়ে জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখো তো ও ঘরে ঠিক আছে কিনা। ওনার কথায় নুসরাতের মা তাই করেন। জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে নুসরাতের ঘরে দেখেন, কিন্তু নুসরাত ঘরে নেই। নুসরাতকে ঘরে না দেখে এক দৌড়ে নুসরাতের বাবার কাছে এসে বলেন, এই সর্বনাশ হয়ে গেছে, নুসরাত তো ঘরে নেই। কি, ঘরে নেই মানে? চলো তো দেখি। এই বলে দুজনে নুসরাতের ঘরের সামনে এসে অবাক হয়ে গেলেন, কেননা বাইরে থেকে তালা দেওয়া। তাহলে নুসরাত বের হলো কি করে? বিষয়টা শিওর হওয়ার জন্য তালা খুলে ভিতরে গেলেন। ভিতরে গিয়ে দেখলেন ঠিকই ঘরে কেউ নেই, নুসরাত ঘরে নেই। নুসরাতের মা বাবা লাইট নিয়ে বাড়িয়ে বড় গাছগুলো খুঁজতে লাগলেন। বেশ কিছুক্ষণ খোঁজার পর নুসরাতের মা বাবা নুসরাতকে একটা বড় গাছের ডালে বসে থাকতে দেখেন। ওকে দেখে নিচ থেকে ওর মা বাবা বলেন, নুসরাত মা, তুই এখানে কেন? বাবার এমন কথায় এবার গাছের উপর থেকে নুসরাত ছেলের কণ্ঠে বলে ওঠে, নুসরাত বলে এই চিৎকার করবেন না, আপনার মেয়েকে নিয়ে এসেছি দেখার জন্য, ওকে আবার রেখে আসবো, যান আপনারা ঘরে যান। নুসরাতের মুখে এমন কথা শোনার পর ওর মা বাবা বুঝতে পারেন সেই জিনেরা কথা বলছে। জিনদের কথায় নুসরাতের মা বাবা কোথাও না গিয়ে সেখানেই নুসরাতকে ডাকতে থাকলেন দাঁড়িয়ে থেকে। এমন অবস্থায় হঠাৎ নুসরাতের মা বাবা দেখেন গাছের ওপর নুসরাত আর নেই। ওকে গাছের উপরে না দেখে দুজনে এক দৌড়ে নুসরাতের ঘরে যান। সেখানে গিয়ে দেখেন নুসরাত নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। মেয়েকে ঘুমাচ্ছে দেখে নুসরাতের মা বাবা অনেক অবাক হন। একটু আগে না গাছের ডালে বসে থাকতে দেখলো, এখনই ঘরে আসলো কিভাবে? যাই হোক, মেয়ে ঘুমাচ্ছে দেখে নুসরাতের বাবা মা নিজের ঘরে না গিয়ে নুসরাতের পাশে সারা রাত বসে রইলেন। পরদিন সকালবেলা নুসরাত ওর মা বাবার কাছে রাতের ঘটনা শুনে আকাশ থেকে পড়ে। অনেক অবাক হয় নুসরাত, বলে, আরে এসব সত্যি হয় কিভাবে? আমি তো স্বপ্নে দেখেছি গাছের ডালে বসে আছি, আর আমার চারদিকে বসে আছে সেই 7টা জিন। আমি যেটা স্বপ্নে দেখছি তোমরা সেটা বাস্তবে দেখলে কিভাবে? এটা কিভাবে সম্ভব? নুসরাতের কথায় ওর মা বলেন, তোর মতো আমরাও তো অবাক হয়েছি যখন দেখি এক মুহূর্তে তুই গাছের ওপর থেকে নিজের ঘরে চলে আসছিস। এদিকে তখন নুসরাতের বাবা বললেন, বড় কোনো ঝামেলা হওয়ার আগেই এই জিনদের বিষয়ে এখনই দেখতে হবে। আমি একজন কবিরাজের খোঁজ পেয়েছি, উনি বলেছে বিকালে দেখা করতে। দেখি ওনার সাথে কথা বলে উনি কি বলেন, উনি আমাদের বাড়িতে আসেন কি না। বাবার কথায় নুসরাত বলেন, ঠিক আছে বাবা, তাই করো। আসলে আমি বেহুশ অবস্থায় কোথায় যাই, কি করি, আমি তো কিছুই জানি না। তুমি আজকে যেভাবে হোক কবিরাজকে নিয়ে আসবে। নুসরাতের কথায় ওর বাবা তাই করেন। সেদিন বিকেলে কবিরাজের কাছে যাওয়ায় কবিরাজ নুসরাতের বাবাকে বলেন, আপনি একটু খুলে বলুন তো আপনার মেয়ে নুসরাতের সাথে কি কি ঘটে। কবিরাজের কথায় নুসরাতের বাবা শুরু থেকে সব কিছু খুলে বলে। সব শুনে কবিরাজ বলেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার সাথে থাকা জিনদের ওই 7টা জিন ভাইয়ের খোঁজ নিয়ে আসতে বলছি। ও আসলে বুঝতে পারবো আসল রহস্য কী, আর আমি কিভাবে কাজটা করতে পারবো না কি পারবো না। কবিরাজের কথায় নুসরাতের বাবা অপেক্ষা করতে থাকেন। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর হঠাৎ কবিরাজ এক দৌড়ে পাশের রুমে যায়।
আর একটু পর মন খারাপ করে ফিরে আসে। কবিরাজ ফিরে এসে নুসরাতের বাবাকে বলেন, ভাই আপনি চলে যান, আমি আপনার বাড়িতে যেতে পারবো না, আর না পারবো আপনার মেয়ের চিকিৎসা করতে। আপনার কথা শুনে আমি আমার জিনকে খোঁজ নিতে পাঠালে আমার জিন ওই 7 ভাইয়ের বিষয়ে খোঁজ নিয়ে আসে, আর তখনই সেই জিনেরা আমার জিনকে ধরে আঘাত করে আহত করে। ওদের আঘাতে জীবন নিয়ে পালিয়ে আসে আমার জিন। ও আহত হয়ে এসে আমাকে বলল আমি যেন সেখানে না যাই, কারণ ওই 7 ভাই জিন মারিদ সম্প্রদায়ের জিন, ওদের সাথে লড়াই করা বা শক্তিতে কোনোটাই সম্ভব না। কবিরাজের কথায় নুসরাতের বাবা কি বলবেন বুঝতে পারছেন না। উনি তখন কবিরাজকে অনেক অনুরোধ করতে থাকেন কিছু একটা যেন ব্যবস্থা করে দেয়। ওনার অনেক অনুরোধ এবং জোরাজুরিতে কবিরাজ বলেন, দেখুন আমি একজন কবিরাজ, আমি তো বুঝি আমার শক্ত কত দূর। আমি আসলে আপনার বাড়িতে যেতে ও কাজটা করতে পারবো না, কিন্তু আপনি যেহেতু অনুরোধ করছেন আমি আপনাকে আমার উস্তাদ কবিরাজের ঠিকানা দেই। আপনি ওনাকে আমার কথা বলবেন যে আমি পাঠিয়েছি, আর ওনাকে আপনার সমস্যার কথা বলবেন। কথাটা বলে কবিরাজ ওনার উস্তাদের ঠিকানা দিলেন। নুসরাতের বাবা তখনই যান সেই বড় কবিরাজের কাছে। ওনার কাছে গিয়ে আগের ছোট কবিরাজের কথা বলেন। উনি বলেন, কবিরাজ সাহেব আপনার ছাত্র আমাকে পাঠিয়েছে আপনার কাছে। এই বলে নুসরাতের বিষয়ে সব খুলে বলেন। নুসরাতের বাবার কথা সে বড় কবিরাজ জানায়, আমি আপনার বাড়িতে গিয়ে কাজটা করব। যদি আমি কাজটা পরিপূর্ণভাবে করতে পারি তাহলে আমাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে, আর কাজটা করতে না পারলে 1 টাকাও দিতে হবে না। আপনি কি রাজি? কবিরাজের কথায় নিজের মেয়ের কথা ভেবে নুসরাতের বাবা রাজি হন। উনি রাজি হওয়ায় কবিরাজ তখনই নুসরাতের বাড়িতে আসেন। কবিরাজ আসায় আগের রাতের মতো এই রাতেও অনেক মানুষের ভিড় জমে। তখন কবিরাজ নুসরাতকে ডেকে তার সামনে বসিয়ে সে 7 জন জিনদের হাজির করতে চেষ্টা করে, কিন্তু বেশ কিছুক্ষণ চেষ্টা করে সেই জিনদের হাজির করাতে পারেন না। এভাবে অনেক চেষ্টার পর কবিরাজ যখন ব্যর্থ হবে এমন সময় সেই জিনগুলো নুসরাতের শরীরে হাজির হয়। ওরা হাজির হয়ে কবিরাজকে উদ্দেশ্য করে বলে, কবিরাজ তুই তো আমাদের হাজির করতে পারলি না, আমাদের ছাড়াবি কীভাবে? অনেক তো চেষ্টা করলি আমাদের হাজির করতে, তবুও তো পারলি না। তুই ব্যর্থ হওয়ায় আমরা নিজেরাই হাজির হয়েছি। আমরা হাজির হয়েছি নিজেদের ইচ্ছায়, যাবো নিজেদের ইচ্ছায়। ওদের কথায় কবিরাজ হাসতে হাসতে বলে, বোকার দল, তোরা আমার গোল বৃত্তের ভিতরে ঢুকে পড়েছিস। এখন আমি তোদের যেতে না দিলে যেতে পারবি না। কবিরাজের কথায় জিনেরা বলে, সেটা সময় হলে বুঝবি আমরা বেরোতে পারি কি পারি না। এখন এটা বল, আমাদের ডাকলি কেন? তখন কবিরাজ বলেন, এই মেয়েটার জীবন থেকে চলে যেতে হবে, আর কোনো দিন এর জীবনে আসা যাবে না। কবিরাজের কথার জবাবে জিনেরা বলেন, তুই কি শুনিসনি আমরা এই মেয়েটাকে বিয়ে করব? যাকে বিয়ে করব তাকে ছেড়ে যাব কিভাবে বল? তাই আমাদের জ্ঞান বা হুমকি না দিয়ে চলে যায় এখান থেকে, নইলে তুই এখান থেকে বাড়িতে ফিরতে পারবি না। তোকে তো মারবো, তোর বংশ নির্বংশ করে দিব। জিনদের এমন কথায় কবিরাজ রেগে নুসরাতের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় তো নুসরাতকে দেয়নি, জিনদের দিয়েছে। থাপ্পড় দেওয়ার পর সেই জিনগুলো বললেন, কবিরাজ তোর এত বড় সাহস, তুই আমাদের গায়ে হাত তুলিস? তোকে চাইলে এখনই এই মুহূর্তে মারতে পারি, কিন্তু তা করব না, তোকে মারব তিলে তিলে। কথাটা বলে সেই জিনারা চুপ হয়ে যায়। এদিকে তখন কবিরাজ খেয়াল করেন যে হাত দিয়ে থাপ্পড় মেরেছে সে হাতটা আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে। এভাবে 2-4 মিনিট যেতে না যেতে কবিরাজ ডান হাতটা একেবারে অবশ হয়ে যায়। ওই হাতে কবিরাজ কোনো শক্তি পাচ্ছিলেন না। নিজের হাতের এমন অবস্থা দেখে কবিরাজ বুঝতে পারলেন সে কত বড় ভুল করে ফেলেছে আর কাদের পাল্লায় পড়েছে। বিপদে পড়েছে বুঝতে পারায় কবিরাজ সেই জিনদের কাছে মাপ চাইতে থাকে আর বলে, আমাকে শেষবারের মতো মাপ করে দিন, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার যা ক্ষতি করেছেন দয়া করে আমার বা আমার পরিবারের কিছু করবেন না। কথাটা বলে সেখান থেকে চলে যায় কবিরাজ। কবিরাজ চলে যাওয়ার পর নুসরাতের ভিতরে থাকা জিন সবাইকে উদ্দেশ্য করে বলে, চলে যান এখান থেকে সবাই, এরপর থেকে এই বাড়িতে কাউকে আসতে যেন না দেখি। সেই জিনদের কথার ভয়ে সেখান থেকে সবাই যে যার বাড়িতে চলে যায়। তখন নুসরাতও বেহুশ হয়ে পড়ে। নুসরাত বেহুশ হওয়ায় ওর মা বাবা ওকে ধরে রুমে নিয়ে যায় আর হুঁশ ফেরায়। নুসরাতের হুঁশ ফেরার একটু পর নুসরাতের মা বাবা নুসরাত একটা আওয়াজ পান। ওরা বুঝতে পারেন বাইরে থেকে কেউ ওদের ঘরের ভিতরে আসছে। কেউ আসছে ভেবে দরজার দিকে তাকায়। এই প্রথম সরাসরি সবাই ওই জিনদের দেখতে পায়। সেই 7 জন জিন একজন একজন করে নুসরাতদের ঘরে ঢুকে। সবাই উঁচু, লম্বা, দেখতে সুন্দর, গায়ে সাদা জুব্বা। ওদের দেখে এদিকে নুসরাতের মা বাবা একে অপরকে জড়িয়ে ধরে কাঁপছে। তখন সেই জিনদের মধ্যে
বড় যে জিনটা, উনি নুসরাতের বাবাকে বললেন, আপনাকে মানা করার পরও কেন কবিরাজ নিয়ে আসেন? আমাদের বিষয়ে আপনার কোনো ধারণাই নেই। আমরা যা বলি তাই করি। আমরা নুসরাতের কোনো ক্ষতি করব না, কারণ ওকে আমরা বিয়ে করব। আগামী শুক্রবার আপনাদের মেয়ে নুসরাতকে আমরা বিয়ে করব। সেই কথা জানাতে আজকে সশরীরে আপনাদের কাছে আসলাম। আমাদের কথা কাউকে বলবেন না, আর না কোনো কবিরাজের কাছে যাবেন। মনে রাখবেন, সামনে শুক্রবার নুসরাত ও আমাদের বিয়ে। কথাটা বলে ওরা চলে যায়। ওরা চলে যাওয়ার পর নুসরাত ও ওর মা বাবা পাথরের মতো দাঁড়িয়ে থাকে। এসব কি ঘটল? এসব যেন বিশ্বাস করতে পারছে না কেউ। জিনারা সামনাসামনি এসে বিয়ের কথা বলবে ভাবতে পারেনি নুসরাতের মা বাবা। কি করবে? অসহায়ের মতো কিছু বুঝতে না পেরে সে রাতের খাবার না খেয়ে তিনজন একই রুমে না ঘুমিয়ে বসেছিলেন। কি জানি ঘুমালে অদ্ভুত কিছু ঘটে কিনা, এই ভয়ে ঘুমাননি। পরদিন সকাল হলে নুসরাতের বাবা ওর চাচাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে নুসরাতের চাচা বলে, সর্বনাশ, জিনেরা এই কথা বলেছে। জিনেরা এই কথা বলেছে মানে ওরা এটা করেই ছাড়বে। আজকে বুধবার, হাতে আছে 2 দিন, আজ আর কাল। এই 2 দিনের মধ্যে যেভাবেই হোক বিয়েটা আটকাতে হবে। নুসরাতের চাচার কথায় নুসরাতের বাবা বলেন, হ্যাঁ তাই করতে হবে। এই বলে দুজনে সেদিন খোঁজ করতে লাগলেন কোথায় ভালো কবিরাজ আছে। যেখানে ভালো কবিরাজের কথা শুনেছেন সেখানেই গেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। ওরা কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ সব শুনে বলে, আমি এই কাজ করতে পারবো না। ওই জিনেরা এক একজন অনেক শক্তিশালী, ওদের এক একজনের মাঝে এক এক রকম গুণ আছে। কবিরাজের মুখে এমন কথা শুনে নুসরাতের বাবা আরও বেশি ভয় পেয়ে যান। তবুও উনি হাল ছাড়েননি। সেদিন আরও অনেক কবিরাজ ও তান্ত্রিকের কাছে যান, কিন্তু সবার ওই একই কথা, ওরা এটা পারবে না। যদিও 2-1 সাহস করে বলে পারবো, তখন ওদের বাড়িতে নিয়ে আসলে বাড়িতে আসার সাথে সাথে আবার ভয় পালিয়ে যায়। এভাবে সবাই ভয় পালিয়ে যাওয়ায় নুসরাতের বাবা মা হাল ছেড়ে দেন। কি করবে উনি? আর কি করারই বা আছে? কেউ ভয়ে সে 7 জন জিনের সাথে শক্তিতেও পারে না। এভাবে কেটে যায় একটা দিন। সামনে আর একটা দিন বাকি। একদিন পর হয়তো মেয়েকে বিয়ে করবে সেই জিনেরা। এসব ভাবতে ভাবতেই সেই দিনটাও কেটে যায়। সেদিন সন্ধ্যাবেলার ঘটনা। নুসরাত ঘরে মন খারাপ করে শুয়ে আছে। হঠাৎ ও দেখতে পায় ওর পাশে দাঁড়িয়ে আছে একজন জিন। নুসরাত জিনটার দিকে তাকিয়ে চমকে ওঠে, কিন্তু চিৎকার দেওয়ার অনেক চেষ্টা করেও চিৎকার দিতে পারে না। তখন সেই জিন সুন্দরভাবে মিষ্টি কণ্ঠে বলে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে জরুরি একটা কথা বলতে আসলাম। আমি তোমাকে একজন হুজুরের ঠিকানা বলছি। আমি এখান থেকে চলে যাওয়ার পর তুমি তোমার মা বাবাকে সেই হুজুরের ঠিকানা বলবা। আরও বলবা উনি যেন আজকে রাতেই ওনার কাছে যায়, আর অনুরোধ করে ওনাকে তোমাদের বাড়িতে নিয়ে আসে। আজকে রাতে উনি না আসলে কাল সেই জিনেরা তোমাকে বিয়ে করবে। তাই যা করার আজ রাতেই করতে হবে। আর একটা কথা, ওই হুজুরের কাছে যাওয়ার পর উনি কিন্তু সহজে আসতে চাইবেন না বা স্বীকার করবেন না উনি কবিরাজি জানেন। তাই ওনাকে অনেক অনুরোধ করে বোঝাতে হবে। ভালো থেকো। এই বলে চলে যায় জিনটা। ও চলে যাওয়ার পর নুসরাত তখন কথা বলতে পারে। জিনটা চলে যাওয়ায় নুসরাত ওর বাবা মার কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। সব শুনে নুসরাতের বাবা বলেন, এটা কি আসলে সত্যি নাকি জিনদের কোনো প্ল্যান? কে ওই জিনটা? তুই কি চিনিস ওকে? বাবার কথায় নুসরাত বলেন, না বাবা, ওকে আমি চিনি না, তবে মনে হয় কোথাও যেন দেখেছি, কিন্তু সঠিক মনে করতে পারছি না। ওই জিনটা তো আমার সাথে ভালোভাবে কথা বলেছে, আমাকে ভয় দেখায়নি। তুমি একবার যাও না ওই ঠিকানায়। নুসরাতের কথায় ওর মাও বলে, হ্যাঁ, সেই জিনটা মনে হয় কোনো ভালো জিন, ওর কথা মতো সেই ঠিকানায় যাওয়া উচিত। ওদের কথায় নুসরাতের বাবা ঠিক করলেন যাবেন সেই ঠিকানায়, সেই হুজুরের কাছে। কিন্তু রাতের বেলা তো একা যাওয়া ঠিক হবে না, তাই নুসরাতের চাচাকে বলেন ওনার সাথে যেতে। চাচাকে বলায় উনিও যেতে রাজি হন। তখন রাত 8টা বাজে। নুসরাতের বাবা ও চাচা চলে যান সেই ঠিকানায়। ওনারা ঠিকানায় যাওয়ার পরে দেখেন ঠিকই এই ঠিকানায় একজনের বাড়ি আছে। সেই বাড়িতে গিয়ে জানতে পারেন, হ্যাঁ, ওখানে একজন হুজুর আছে, কিন্তু উনি নাকি কবিরাজি করেন না। উনি একজন মসজিদের ইমাম। ইমামতির পাশাপাশি পাশের মসজিদে নামাজ পড়ান। আর উনি তখন এশার নামাজ পড়াতে মসজিদে গেছেন। নামাজ পড়াতে কোন মসজিদে গেছেন এটা শুনে নুসরাতের বাবা ও চাচা ওরাও ওই মসজিদে যান আর নামাজ আদায় করেন। নামাজ শেষে হুজুর বাড়িতে আসার সময় নুসরাতের বাবা ও চাচা ওরাও আসেন। ওদের দেখে হুজুর জিজ্ঞেস করেন। নুসরাতের বাবা তখন বলেন, হুজুর, আমরা আপনার কাছে এসেছি, আমার মেয়ের অনেক বিপদ। এই বলে সব ঘটনা খুলে বলে হুজুরকে। সব শুনে হুজুর বলেন, আপনারা মনে হয় কোনো ভুল করছেন। আমি একজন ইমাম, আমি তো কবিরাজ না, আর কবিরাজিও জানি না। আপনারা চলে যান।
তখন নুসরাতের বাবা হুজুরকে অনেক অনুরোধ করেন আর মেয়ের জন্য কেঁদে ফেলেন। নুসরাতের বাবার কান্না দেখে হুজুর বলেন, আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলেন তো, আমার ঠিকানা আপনাদের কে দিয়েছে? তখন নুসরাতের বাবা হুজুরকে সত্যিটা বলে দেন। নুসরাতের বাবা বলেন, একজন জিন ওনার ঠিকানা দিয়েছেন। একজন জিন ঠিকানা বলেছে। এটা শুনে হুজুর বলেন, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসছি। এই বলে হুজুর তার ঘরে ঢুকেন আর কিছুক্ষণ পর বেরিয়ে আসেন। উনি এসে নুসরাতের বাবাকে বলেন, আমি এখন আপনাদের বাড়িতে যাব। সেখানে যাওয়ার পর আল্লাহর রহমতে হয়তো সেই জিনদের একটা ব্যবস্থা করব, কিন্তু আপনার আমাকে কথা দিতে হবে, আমি যে কবিরাজি জানি এটা কখনো কাউকে বলবেন না, কাউকে আমার ঠিকানা দিবেন না। হুজুরের কথায় নুসরাতের বাবা রাজি হন। উনি কথা দেন কখনো হুজুরের কথা কাউকে বলবেন না। উনি কথা দেয় সেই রাতে হুজুর নুসরাতের বাড়িতে আসেন। হুজুর আসায় সেদিন আর আশপাশের কেউ ভয়ে নুসরাতের বাড়িতে আসেনি। এদিকে হুজুর এসে নুসরাতের বাবাকে বলেন, আপনাদের বাড়িতে কোনো মহিলা থাকলে ওনাকে পর্দা করে আমার সামনে আসতে বলবেন। এই বলে হুজুর এটাও বলেন, আপনার মেয়ে যার সাথে সমস্যা ওকে পর্দা করে আমার সামনে নিয়ে আসেন। হুজুরের কথা মতো সেটাই করা হয়। নুসরাতের মা পর্দা করে নুসরাতকে নিয়ে হুজুরের সামনে আসেন। তখন হুজুর বলেন, নুসরাতকে আমার সামনে একটা চেয়ারে বসে আপনারা দূরে সরে যান। ওনার কথায় নুসরাতের মা তাই করেন। নুসরাতকে হুজুরের সামনে একটা চেয়ারে বসিয়ে দূরে সরে যান। তখন হুজুর ওনার সাথে নিয়ে আসা জমজমের পানি নুসরাতের শরীরে একটু ছিটিয়ে দেন আর দোয়া কালাম পড়ে ফু দেন। তখনই এসে হাজির হয় সে জিনগুলো। ওরা আসায় হুজুর ওদের সালাম দেয়। হুজুরের সালামের উত্তর দিয়ে ওরা বলেন, হুজুর, আপনি কেন এসেছেন? আপনি একজন সম্মানিত ব্যক্তি, তাই আপনাকে সম্মান করে বলি, এখান থেকে চলে যান। কালকে শুক্রবার আমরা এই মেয়েটাকে বিয়ে করব। ওদের কথায় হুজুর শান্তভাবে বলেন, আচ্ছা, তোমরা আমার একটা কথার উত্তর দাও। একটা মেয়েকে 7 জন মিলে বিয়ে করা কোথায় লেখা আছে বলো তো? আল্লাহ কি এটাই আদেশ দিয়েছেন? আপনারা যেটা করতে চাইছেন সেটা হারাম। এটা আমাদের মানুষদের মধ্যে তো নিয়ম নেই, আপনাদের জিনদের মধ্যেও নেই। তোমরা আমাকে এই কথার উত্তরটা দাও, 7 জন মিলে একটা মেয়েকে বিয়ে করা যাবে, এই হাদিসটা কোথায় পেলে? হুজুরের কথায় সে জিনারা কিছুক্ষণ চুপ থেকে বলল, তা আমরা জানি না, আমরা এটা জানি আমরা সবাই ওকে পছন্দ করি, তাই সবাই ওকে বিয়ে করব। ওদের কথায় হুজুর বলেন, তোমরা কয়জন? তখন ওরা বলে, আমরা এখন 6 জন, আমাদের এক ভাই অসুস্থ তাই আসেনি। ওদের কথায় হুজুর বলেন, তোমরা আমাকে সম্মান করো শুনে খুশি হলাম, আমিও তোমাদের সম্মান করে বলছি, মেয়েটাকে ছেড়ে চলে যাও। হুজুরের এমন কথায় সেই জিনারা রেগে গিয়ে বলেন, আপনাকে আর কতবার বলবো আমরা কাল ওকে বিয়ে করব? আপনি কি জানেন না আমাদের বিষয়ে আমরা কতটা শক্তিশালী? এটা কি জানেন না আপনি আমাদের সাথে পারবেন না? তাই নিজের ক্ষতি হবার আগে চলে যান এখান থেকে। সেই জিনদের এমন কথাই হুজুর ওদের আর কিছু বলেন না। কিছু না বলে ওনার ব্যাগ থেকে একটা বোতল বের করেন। বোতলের মুখ খুলে চোখ বন্ধ করে কি জানি পড়তে থাকেন। আর ঠিক একটু পরেই সেই 7 জন জিন চিৎকার করতে থাকে আর হুজুরকে বলতে থাকে, হুজুর, মাফ করুন, আমরা আমাদের ভুল করেছি, আমাদের বন্দি করবেন না। কিন্তু এতক্ষণে দেরি হয়ে গেছে। হুজুর ওদের কথা না শুনে ওদের 6 জনকে বোতলে বন্দি করে, দোয়া করে বোতলের মুখ লাগাই দেন আর বোতলের মুখে সুতো দিয়ে বেঁধে রাখেন। জিনদের বোতলবন্দি করার পর হুজুর বোতলটা সবাইকে দেখিয়ে বলেন, দেখুন ওদের বন্দি করেছি। হুজুরের কথায় নুসরাতের মা, বাবা, চাচা সবাই অনেক খুশি হন। সবাই খুশি হয়ে বোতলের দিকে তাকিয়ে দেখে ভিতরে কালো কালো ছোট কি জানি দেখা যাচ্ছে। এসব দেখে নুসরাতের বাবা বলেন, হুজুর, আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি ওদের বন্দি করে ফেলেছেন। ওরা কি সত্যি বন্দি? তখন হুজুর বলেন, হ্যাঁ, আমি 6 জন জিনকে বন্দি করেছি। এ বলে হুজুর আরেকটা অবাক করা কথা বলেন। হুজুর বলেন, আমি 6 জন জিনকে বন্দি করেছি কেন জানেন? কারণ ওরা 6 জন অনেক খারাপ, নিজের ক্ষমতার অপব্যবহার করে। এদের মধ্যে একটা জিন আছে যে ভালো, আর সেই জিনটাই আপনাদেরকে আমার কথা বলেছে। কি? সেই জিনটা তাহলে 7 ভাইয়ের মধ্যে একজন? তখন হুজুর বলেন, হ্যাঁ, নুসরাতের কাছে যে জিনটা এসে আমার ঠিকানা দিয়েছিল সে ওই 7 ভাইয়ের মধ্যে একজন, আর সে সবার ছোট। আপনারা যখন আমার কাছে গিয়ে বলেন একজন জিন আমার ঠিকানা দিয়েছে, আপনাদের তখন আমি ঘরে গিয়ে খোঁজ নিই ওর বিষয়ে, আর তখনই ওকে আমার কাছে হাজির করি। হাজির করে সব ঘটনা শুনি, সব শুনে বুঝতে পারি ও সবার ছোট, আর বাকি 6 জনের চেয়ে অনেক ভালো, আর বাকি 6 জন খুবই খারাপ। সেই জিনটার কথা আমি ওকে বলি, তুমি এখন তোমার ভাইদের কাছে ফিরে যাবা, গিয়ে বলবা আমি অসুস্থ, আর আজকে আমি মেয়েটার শরীরে তোমাদের হাজির করার সময় তুমি হাজির হবে না। আমার কথা মতো ছোট জিনটা হাজির হয়নি,
তাই এই 6 জনকে বন্দি করেছি। সবার ছোট জিনটা ভালো, ও কখনো আপনাদের বাড়িতে আসলে বা সামনে আসলে ভয় পাবেন না। এখন আপনাদের কোনো ভয় নেই। এখন থেকে এরা নুসরাতের কাছে আসতে পারবে না, বিয়ের কথাও বলবে না। কথাটা বলে হুজুর নুসরাতকে নামাজ পড়ার কথা বলে বন্দি জিনদের নিয়ে চলে যান। এমন সময় একজন বৃদ্ধা জিন আসে। সেই বৃদ্ধা জিন পিছনে আবার 2 জন পাহারাদার জিন দাঁড়িয়ে আছে। সেই বৃদ্ধা জিনকে দেখে হুজুর সালাম দেন। সালাম দিয়ে জিজ্ঞাসা করেন, আপনি কে? তখন সেই বৃদ্ধা জিন হুজুরের সালামের উত্তর দেন এবং হুজুরকে সালাম দিয়ে শান্তভাবে বলেন, হুজুর, আপনি যে 6 জন জিনকে বন্দি করেছেন, আমি তাদের বাবা। ওনার কথায় হুজুর বলেন, আপনি এখানে এসেছেন নিশ্চয় আপনার ছেলেদের বিষয়ে কিছু বলবেন। দেখুন, আমাকে কিছু বলার আগে নিজের ছেলেদের ভুলটা একবার দেখুন। আপনার 6 ছেলে এই একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। মেয়েটার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটাচ্ছিল। শুধু তাই না, এই বিষয়ে ওদের কিছু বলতে গেলে তারা তাদের ক্ষমতা দেখায়। ওদের খারাপ ব্যবহারে ওদেরকে বন্দি করতে বাধ্য হয়েছি আমি। হুজুরের কথায় সেই জিনদের বাবা বললেন, হুজুর, আপনি যা বলেছেন সবই সত্যি। আমি সবটাই বিশ্বাস করি। আমি মানছি আমার ছেলেগুলো ভুল করেছে। হুজুর, সবাইকে তো একবার ভালো হওয়ার সুযোগ দিতে হয়। আমি ওদের বাবা হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি। ওদের মাপ করে দিন, আর এবারের মতো আমার ছেলেগুলোকে মুক্ত করে দিন। আমি কথা দিচ্ছি আমার ছেলেরা আর কখনো কোনো দিন এই মেয়ের কাছে আসবে না এবং ওকে কোনো রকমের ডিস্টার্ব করবে না। জিনের বাবার কথায় হুজুর বলেন, দেখুন, আপনি যেহেতু আমাকে কথা দিচ্ছেন আপনার ছেলেদের মুক্ত করে দিলে ওরা আর এই মেয়ের কাছে আসবে না, আমি জানি আপনি আপনার কথা রাখবেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে। আপনার ছেলেরা 1 মাস আগে এই বোতল থেকে মুক্ত হতে পারবে না। আমি ওদের সেই সিস্টেমে বন্দি করেছি। 1 মাস পর বোতলের মুখ খুলে এই সুতোটা খুলে পড়ে যাবে, আর তখন ওরা মুক্ত করতে হবে। আমি এখন ওদের বন্দি করি। আপনি তখন আমার কাছে আসলে আমি ওদের মুক্ত করে দেব, কিন্তু এখন আর আমি চাইলেও তা হবে না। 1 মাস পর আপনি আবার আমার কাছে আসবেন, আপনার সামনে এদেরকে মুক্ত করব। হুজুরের কথায় সেই জিনের বাবা বুঝতে পারেন সমস্যাটা। তখন উনি বলেন, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি ঠিক 1 মাস পর আপনার কাছে আসব। কথাটা বলে চলে যায় সেই জিনের বাবা। ওইদিকে তখন নুসরাতের বাবা বলেন, হুজুর, আপনি ওদের ছেড়ে দিবেন? আপনি যদি ওদের ছেড়ে দেন 1 মাস পর, তাহলে ওরা আবার আসবে আমার মেয়েটার সাথে ঝামেলা করতে। নুসরাতের কথায় হুজুর বললেন, না, আমার মনে হয় না এটা করতে পারবে না ওরা। জিনেরা একবার মন থেকে কাউকে কথা দিলে সেটা রাখে, এতে ওদের জীবন গেলেও তবুও কথাটা রাখবে। সেই জিনের বাবা যেহেতু কথা দিয়েছে, তার মানে ওরা মুক্ত হওয়ার পর আর আসবে না। আপনার কোনো চিন্তা করতে হবে না। আশা করি আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। এই বলে চলে যায় হুজুর। হুজুর চলে যাওয়ার পর নুসরাতের মা বাবা শান্তির নিঃশ্বাস ফেলে। এভাবে সেই জিনদের হাত থেকে বাঁচতে পারবে ভাবতেও পারেনি। হুজুর চলে যাওয়ায় সবাই খুশি মনে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। নুসরাতও শুয়ে পড়ে তার ঘরে। শুয়ে শুয়ে নুসরাত সেই ভালো জিনটার কথা ভাবতে থাকে। ওই জিনটা কেন ওর উপকার করলো, কেন আসলো ওর কাছে, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যাবে। এমন একটা সময় নুসরাত দেখতে পায় তার পায়ের কাছে বসে আছে জিনটা। ওকে দেখে নুসরাত বিছানা থেকে উঠে বসে। জিনটার দিকে তাকিয়ে বললেন, কি, আমাকে দেখে ভয় পাচ্ছ? আমাকে দেখে ভয় করো না। জিনের কথায় নুসরাত মাথা নাড়িয়ে বলল, না। এই বলে নুসরাত বললেন, আপনার সাথে আমার কথা আছে, আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করব। নুসরাতের কথার জবাবে জিনটা বললেন, আমি জানি তুমি কি জিজ্ঞাসা করবে। আমি ওই 7 ভাইয়ের একজন হয়ে কেন তোমাকে সাহায্য করলাম, কেন তোমাকে হুজুরের ঠিকানা দিলাম, এটাই জানতে চাও তো? তখন নুসরাত মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। কেন করলেন এসব, এর আসল কারণটা কি? নুসরাতের কথায় তখন জিন বলল, এর আসল কারণ ভালোবাসা। ভালোবাসা? কিসের ভালোবাসা? আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে সবটা খুলে বলুন। তখন জিন বলল, শোনো, কিছুদিন আগে এই পথ দিয়ে যাওয়ার সময় তোমাকে দেখি। তুমি পুকুর পাড়ে একা একা বসেছিলে, আর তোমাকে দেখে ভালো লেগে যায়। তোমাকে ভালো লাগায় আমি রোজ তোমার কাছে আসতাম, অদৃশ্যভাবে তোমাকে দেখতাম, কিন্তু তোমার সামনে আসতাম না। কি জানি, আসলে তুমি ভয় যদি পাও। ওদিকে আমার তোমায় ভালো লাগে, আমি তোমার কাছে আসি, এটা আমার বাকি 6 জন ভাই জেনে যায়। আর আমার সাথে একদিন ওরাও আসে তোমার কাছে। ওরা তোমার কাছে আসার পর তোমাকে দেখে ওদেরও ভালো লাগে, তাই ওরা সবাই তোমার পিছনে লাগে। রাত হলে তোমার শরীরে ভর করে, তোমাকে নিয়ে অস্বাভাবিক কাজ করায়, তোমাকে নিয়ে গাছে ওঠে, তোমার সাথে এরকম কাজ করতে থাকে। আমি ওদের অনেক মানা করি, কিন্তু ওরা সবাই আমার বড়,
ওরা আমার কোনো কথা শোনে না, আমার কথা না শুনে তোমাকে বিয়ের কথা বলে। তুমি হয়তো জানো না, ওরা সময় তোমাকে বিয়ে করলে তুমি কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যেতে। আমি তোমার বিপদ দেখে তোমাকে বাঁচানোর বুদ্ধি করছিলাম। যখন দেখলাম তোমার মা বাবা কবিরাজতান্ত্রিক সবার বাড়িতে যাচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না, তখন আমি সরাসরি তোমার কাছে আসি, হুজুরের ঠিকানা বলি। তোমাকে যে হুজুরের কাছে পাঠিয়েছিলাম উনি খুব ভালো মনের মানুষ। ওনার সাথে এমন একজন জিন আছে যার সাথে আমার বন্ধুত্ব প্রায় ১,৫০০ বছরের। আমরা ৭ ভাই অনেক শক্তিশালী। আমাদের শক্তির কাছে সাধারণ কোনো কবিরাজ বা হুজুর কিছুই না। আমরা যেমন শক্তিশালী, আমাদের থেকে সেই জিন অনেক গুণ বেশি শক্তিশালী। উনি হুজুরকে এমন আমল শিখিয়ে দিয়েছেন যেটা দিয়ে খুব সহজে আমার বড় ৬ ভাইকে বন্দি করেছে। এখন আমার ৬ ভাই বন্দি, আর বাবা যখন কথা দিয়েছে তার মানে ওরা মুক্ত হলেও কোনো সমস্যা হবে না। সেই জিনের কথায় নুসরাত কিছু না বলে চুপ করে রইলেন। তখন জিনটা বললেন, কি হলো, চুপ কেন? আমার কথায় নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমার কাছে কেন আসি, কেন সাহায্য করেছি। তখন নুসরাত বলেন, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আমাকে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু আপনি আর আমি তো আলাদা জাতি। আমাদের সম্পর্ক না আমাদের পরিবার মানবে আর না আপনার পরিবার। আপনি দয়া করে চলে যান। নুসরাতের কথায় জিন বললেন, চলে যাবার জন্য তো আসিনি, তোমাকে আমার ভালো লাগে, ভালোবাসি এই কথাটা বলতে এসেছি। আমি আশা করি তুমি খুব তাড়াতাড়ি আমার মতো তুমি আমাকে ভালোবাসবে। আজকে অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও, আমি কাল তোমার কাছে আবার আসব। ওর কথায় নুসরাত বললেন, না আর আসবেন না, আসবো আসবো, তুমি যতই না বলো আমি ঠিকই আসবো। এখন চলে যাচ্ছি। আর হ্যাঁ, দয়া করে আমার কথা তোমার মা বাবা বন্ধুবান্ধব কাউকে বলো না। এই বলে বাতাসে মিশে গেল জিনটা। ও চলে যাওয়ার পর নুসরাত অবাক হয়ে শুয়ে রইলেন। এভাবে জিনের কাছে ভালোবাসি কথাটা শুনবে সেটাও কখনোই আশা করেনি। এভাবে ওসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় নুসরাত। পরদিন নুসরাত ভাবে গতকাল আসা জিনটার কথা কি বাবা মাকে বলবে কি বলবে না। পরে ভাবলেন, জিনটা তো আমার কোনো ক্ষতি করছে না, এইভাবে জিনের কথা আর কাউকে বলেনি। সেদিন রাতের ঘটনা। নুসরাত রাতের খাবার শেষে চুপ করে শুয়ে আছে বিছানায়। বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, জিনটা তো বলেছিল আজকে রাতে আসবে, কই এখনও তো আসলো না। কথাটা বলে ঘরের জানালা খুলে বাইরে তাকালেন, কিন্তু বাইরেও কাউকে দেখতে পেলেন না। বাইরে কাউকে না দেখে জানালা লাগিয়ে পিছনের দিকে ঘুরে তাকাতেই দেখলেন সেই জিনটা বিছানায় বসে আছে। তখনই জিন বললেন, কি আমার অপেক্ষা করছিলে বুঝি? ওনার কথার জবাবে নুসরাত বললেন, না একদমই না, আমি জানালা খুলে বাতাস খাচ্ছিলাম। তখন জিন বললেন, ঘরে ফ্যান, আর তুমি বাইরে বাতাস খেতে জানালা খুলেছ? তখন নুসরাত বললেন, বলুন কি বলতে এসেছেন? তখন জিন বললেন, কি আর বলবো, তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, এটাই বলবো। আমি তো তোমাকে পছন্দ করি, তুমি আমাকে পছন্দ করো কি না সেটা তোমার উত্তর তো পেলাম না এখনও। জিনের কথায় নুসরাত বললেন, না করি না, আমি আপনাকে ভালোবাসি না, আপনাকে পছন্দও করি না। জিন বলল, মন থেকে বলো আমাকে পছন্দ করো কি না? নুসরাত বলল, জানি না। কথাটা বলে নুসরাত মাথা নিচু করায় জিন বললেন, বুঝতে পেরেছি আমাকে পছন্দ করো, কিন্তু বলছো না। তখন নুসরাত বললেন, আপনার মাঝে এত মায়া কেন? আপনি তো জিন, আপনি মনে হয় আমার উপর মায়ার প্রভাব ফেলেছেন, তাই না? জানেন, কাল রাত থেকে এখন পর্যন্ত আপনাকে নিয়ে অনেক ভেবেছি, ভুলতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। উল্টো সব সময় আপনাকে দেখতে ইচ্ছে করছিল। জানি না কেন এমন হচ্ছে। এটা কি আপনার জন্য? এটা কি আপনার জন্য ভালোবাসা নাকি তাও জানি না। আচ্ছা, আপনার নাম কি? নুসরাতের কথা জিন বললেন, আমার নাম ইয়াসিন। তখন নুসরাত বললেন, ও আচ্ছা, আপনি এখন চলে যান, আমি ঘুমাবো। নুসরাতের কথা জিন বললেন, ঠিক আছে তুমি ঘুমাও, আমি কাল আবার আসবো তোমার কাছে। কথাটা বলে জিন চলে গেলেন। ও চলে যাওয়ায় নুসরাত ঘুমিয়ে গেলেন। পরদিন সকালে নুসরাতের মা বাবা নুসরাতকে ডাকলেন। মা বাবার ডাকে নুসরাত ওদের কাছে যাওয়ায় নুসরাতের বাবা বললেন, মা নুসরাত, হুজুর তো সেই জিনদের বন্দি করে চলে গেছে, এরপর থেকে কি তোর সাথে কোনো অঘটন কিছু ঘটছে বা তুই কি কোনো স্বপ্ন দেখছিস? বাবার কথার জবাবে নুসরাত জানালেন, না তার সাথে কিছুই ঘটে না। তখন নুসরাতের বাবা বললেন, তোকে নিয়ে যত চিন্তা, বড় হয়েছিস, বিয়ে দিতে হবে, হুজুর কি বলেছিল মনে আছে? সেই জিনদের 1 মাস পর ছেড়ে দিবে। ওরা মুক্তি হবার পর যদি রাগের মাসায় আবার কিছু করে বসে, যদিও হুজুর বলেছিল কিছু করবে না, তবুও ভয় হয়, জিন বলে কথা।
আমি তোর কথা চিন্তা করে ভাবছি 1 মাস হওয়ার আগেই সেই জিনদের থেকে মুক্ত হওয়ার জন্য তোকে বিয়ে দিয়ে দিব। বাবার কথায় নুসরাত কি বলবে বুঝতে পারছে না। নুসরাত আমতা আমতা করে বলল, বিয়ে? এখনই বিয়ে? যেন যাক না আর কিছু সময়। নুসরাতের কথায় ওর মা বললেন, আর সময় গিয়ে কী হবে, যথেষ্ট বড় হয়েছিস, তোকে তো আজ না হোক কাল বিয়ে করতেই হবে। আর হাতে 1 মাস সময় আছে, 1 মাসের মধ্যে ভালো কোনো ছেলে পেলে তোর বিয়ে দিয়ে দিব। তুই বিয়ে করতে চাচ্ছিস না? তোর পছন্দের কেউ আছে নাকি? মায়ের কথায় নুসরাত বললেন, না মা, সেরকম কিছু না। আচ্ছা, তোমাদের যা ভালো মনে হয় তাই করো। কথাটা বলে ঘরে চলে গেল নুসরাত। সেদিন রাতের ঘটনা। নুসরাত ঘরে শুয়ে ইয়াসিন জিনের জন্য অপেক্ষা করছে। নুসরাত জানতো ইয়াসিন আসবে। নুসরাতের কথা মতো ইয়াসিন ঠিকই আসলো। ইয়াসিন জিন আসায় নুসরাত বললেন, আপনি কি না এসে থাকতে পারেন না? তখন ইয়াসিন বললেন, না, পারি না। যাকে পছন্দ করি, ভালোবাসি, তার কাছে আসবো না তো কার কাছে আসবো? তখন নুসরাত বললেন, আপনি আর আমার কাছে আসবেন না। বাবা বলেছে আমাকে বিয়ে দিয়ে দিবে। নুসরাতের কথায় জিন বললেন, তুমি কি বিয়ে করতে পারবা? আমার প্রতি কি তোমার ভালোবাসা নেই? তখন নুসরাত বললেন, না, নেই, আপনি চলে যান। তুমি আমার দিকে তাকিয়ে বলো তো, যাব। জিনের কথায় নুসরাত ওর দিকে তাকিয়ে বললেন, বোঝার চেষ্টা করেন, মা বাবা অন্য কোথাও বিয়ে দিবে, তখন তো কষ্ট পাবো, তাই না? পরে কষ্ট পাবার থেকে এখনই কষ্ট পাই। আমি জানি না কেন আপনাকে দেখতে ভালো লাগে, আপনার জন্য মনের বিরুদ্ধে গিয়ে অপেক্ষা করি। আমি বুঝতে পেরেছি এই অল্প সময় আপনাকে পছন্দ করে ফেলেছি, কিন্তু এর শেষ পরিণতি কী হবে বলেন? তখন ইয়াসিন বলল, শেষ পরিণতি বিয়ে হবে। আমি তোমাকে বিয়ে করব নুসরাত, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। ইয়াসিনের কথায় নুসরাত কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলেন। তখন ইয়াসিন বললেন, আমার মা তোমাকে দেখতে চেয়েছে, তুমি আমাদের জিন রাজ্যে যাবে? না, আমার ভয় করে, ওখানে অনেক জিন আমার কোনো ক্ষতি করবে। আরে না, তোমাকে কেউ কিছু বলবে না, একবার চলো, দেখো, তোমার অনেক ভালো লাগবে আমাদের জিন রাজ্য। সত্যি তো? কেউ কিছু বলবে না আমাকে, আর কেউ কিছু করবে না আমার, আর আমাকে বাড়ি রেখে যাবা তো তুমি? নুসরাতের এমন কথায় ইয়াসিন বললেন, আরে হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমাকে রেখে যাব, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। তখন ইয়াসিনের কথায় নুসরাত সাহস নিয়ে বললেন, ঠিক আছে, আমাকে নিয়ে চলো। নুসরাতের কথায় ইয়াসিন নুসরাতের হাতটা ধরলেন, আর তখনই নুসরাত বেহুশ হয়ে গেলেন। নুসরাতের যখন জ্ঞান আসলো, তখন ও নিজেকে জিন রাজ্যে দেখল। নুসরাতের হোশ আসায় ইয়াসিন বলল, দেখো, তোমাকে নিয়ে কোথায় এসেছি, চারদিকটা দেখো কত সুন্দর। তখন নুসরাত চারদিকে তাকিয়ে বললেন, ওয়াও, এটা কি স্বপ্ন নাকি বাস্তব? ইয়াসিন, জায়গাটা আসলেই অনেক সুন্দর, তোমার ঘরগুলো সুন্দর করে বানানো। তখন ইয়াসিন বললেন, এগুলোকে প্রাসাদ বলে, চলো আমার প্রাসাদে চলো, আমার মা তোমার জন্য অপেক্ষা করছে। এই বলে ইয়াসিন নুসরাতকে নিয়ে ওদের প্রাসাদে গেলেন। প্রাসাদে গিয়ে নুসরাত দেখলেন সুন্দরী একজন মহিলা বসে আছে। ওনাকে দেখার পর ইয়াসিন বললেন, নুসরাত, উনি আমার মা। তখন নুসরাত ওনাকে সালাম দিলেন। নুসরাতের সালামের জবাব দিয়ে ইয়াসিনের মা বললেন, কেমন আছো মা? আসো, আমার পাশে বসো। ইয়াসিনের মুখে তোমার কথা অনেক শুনেছি, তারপর থেকে ইচ্ছে করছিল তোমাকে যেন একবার দেখব, তাই তোমাকে নিয়ে আসতে বলেছিলাম। তুমি এখানে আসছো, তোমার ভয় করছে না তো? তখন নুসরাত বললেন, বাড়িতে থাকার সময় ভয় করছিল, যখন ভাবলাম জিন রাজ্যে যাব, কিন্তু এখানে এসে ভয়টা একটু কমেছে। নুসরাতের কথা ইয়াসিনের মা বললেন, হ্যাঁ মা, তুমি একটুও ভয় পাবা না, আমি তো তোমার মায়ের মতো, আমরা জিন জাতি হলেও অনেক ভালো, না দেখাবো তোমাকে ভয়, না করব তোমার কোনো ক্ষতি। এই বলে ইয়াসিনের মা ইয়াসিনকে বললেন, ইয়াসিন, নুসরাতকে নিয়ে ওই প্রাসাদে তোমার বাবার কাছে যাও, ওনার সাথে কথা বলিয়ে নিয়ে আসো। মায়ের কথা ইয়াসিন নুসরাতকে নিয়ে আরেকটা প্রাসাদের দিকে যেতে লাগলেন। তখন নুসরাত বললেন, তোমার বাবা অন্য প্রাসাদে কেন? আর তোমার মা বাবা আলাদা থাকেন বুঝি? তখন ইয়াসিন বললেন, না, একসাথেই থাকেন। আসলে আমার বাবার স্ত্রী 2 জন, আমার মা ওনার ছোট স্ত্রী, আর আমি আমার মায়ের একমাত্র সন্তান। আর হুজুর যে 6 ভাইকে বন্দি করেছে, ওরা আমার বড় মায়ের সন্তান। আমরা 7 ভাই, আমাদের বাবা এক। ইয়াসিনের কথায় নুসরাত বললেন, ও তাহলে এই ব্যাপার, তাই তো ওই 6 ভাইয়ের ব্যবহারের সাথে তোমার মিল নেই। তুমিও যদি ওদের মতো দুষ্ট হতা, তাহলে ওদের সাথে এখন তুমিও বন্ধু থাকতা। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আচ্ছা, এখন চুপ করে তো, বাবা কিছু জিজ্ঞেস না করলে কোনো কথা বলবো না, চুপ করে থাকবা। ইয়াসিনের কথায় নুসরাত তাই করলেন, চুপ করে রইলেন। এদিকে তখন ইয়াসিন নুসরাতকে নিয়ে ওর বাবার কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা, ওর নাম নুসরাত, তুমি ওর বিষয়ে জানো নিশ্চয়, তুমি হয়তো এটাও জানো, ও
ওকে কেন তোমার কাছে নিয়ে এসেছি। আমি ওকে অনেক পছন্দ করি বাবা, আমি ওকে বিয়ে করতে চাই। ছেলের কথা ইয়াসিনের বাবা বললেন, ইয়াসিন, তুমি ভালো করে জানো তোমার বাকি 6 ভাইয়ের থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি, কারণ তুমি অনেক ভদ্র। তুমি ওদের মতো দুষ্টু না, ক্ষমতার অপব্যবহার করো না। আমি চাই তুমি সবসময় খুশি থাকো, কিন্তু তাই বলে কোনো মানুষকে তোমার বউ হিসেবে কিভাবে মেনে নেব বলো? এটা তো আমি পারবো না। এই মেয়ের জন্য তোমার 6 ভাই এখন বোতলবন্দি, আর তুমি সেই মেয়েকে কিভাবে ভালোবাসতে গেলে? বাবা, আমি তোকে অনেক আগে থেকে পছন্দ করি, আমাদের মাঝে তো ভাইরা চলে এসেছে। ইয়াসিনের কথায় ওর বাবা বললেন, ইয়াসিন আমাকে বোঝাতে এসো না। আমি এই বিষয়ে আর একটা কথাও বলতে চাই না। আমি তোমাদের এই সম্পর্ক মানি না। তুমি এখনই এই মেয়েকে বিয়ে করলে সেটা আমার ইচ্ছের বাড়িতে গিয়ে করবে। এখন তুমি মেয়েকে রেখে আসো। বাবার কথা ইয়াসিন আর কিছু না বলে নুসরাতকে নিয়ে ওর মায়ের প্রাসাদে ফিরে আসলেন। ওখানে আসায় ইয়াসিনের মা বললেন, কি তোমার বাবা তোমার সম্পর্ক মেনে নেয়নি তো? জানি নিবে না। ওনার বড় ছেলেরা অপরাধ করবে, আর সেই অপরাধের পরিণাম তোমাকে ভোগ করতে হবে। মায়ের কথা ইয়াসিন বললেন, আমি এখন কি করব মা? বাবা তো বলল আমাদের সম্পর্ক বা বিয়ে কখনোই মেনে নিবে না। তখন ইয়াসিনের মা বললেন, আমি ওনাকে বুঝিয়ে বলবো, দেখি বোঝাতে পারি কি না। তুমি ওকে রেখে আসো। কথাটা বলে ইয়াসিনের মা নুসরাতের মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, আবার এসো মা, তোমার জন্য দোয়া রইল। মায়ের কথায় ইয়াসিন নুসরাতকে বাড়িতে রেখে এলেন। এভাবে নুসরাত ও ইয়াসিনের কেটে গেল অনেক কয়েকটা দিন। কয়েকদিন পর নুসরাতের বাবা ওনার কথা মতো একটা ছেলের সাথে নুসরাতের বিয়ের সম্বন্ধ নিয়ে আসলেন। একটা ছেলে দেখতে আসলেন নুসরাতকে। ছেলেটা দেখতে আসায় নুসরাত অনেক ভয় ছিলেন, কি জানি ছেলেটা ওকে পছন্দ করে কিনা, কি জানি ওদের বিয়ে হয় কিনা। ছেলেটা দেখতে আসার রাতের ঘটনা। ইয়াসিন নুসরাতের কাছে আসায় নুসরাত মন খারাপ করে বলল, কেন আসছো? আগেই বলেছি আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে না। আজকে একটা ছেলে আমাকে দেখতে এসেছে, ভাগ্য ভালো বাবা ওকে বিয়ে দিবে না। যদি বাবা রাজি হতো তাহলে ওখানেই বিয়ে দিত। নুসরাতের কথায় ইয়াসিন বললেন, তুমি চিন্তা করো না, আমি তো আছি। আমি যেভাবেই হোক বিয়েটা ভেঙে দিব। আমি তোমার মাকে জানিয়েছি, আমার মা বাবা তোমার কথা জানে। যদিও তুমি সাহস করে তোমার মা বাবাকে আমাদের কথা বলোনি, তাই তোমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর যদি বলো তাহলে আর চেষ্টা করবে না। একবার বলেই দেখো, রাজিও তো হতে পারে। ওর কথায় নুসরাত বললেন, না, আমার ভয় করে। মা বাবাকে কিভাবে বলবো তোমাকে পছন্দ করি, বিয়ে করতে চাই? আমি এটা পারবো না। নুসরাতের এমন কথায় নুসরাত ও ইয়াসিন জিনকে অবাক করে দরজার ওপাশ থেকে নুসরাতের বাবা বললেন, তোকে আর বলতে হবে না, আমরা সব শুনে ফেলেছি। নুসরাতের বাবার কথায় ইয়াসিন জিন তখনই বাতাসে মিশে সেখান থেকে চলে যায়। ওদিকে নুসরাতের মা বাবা বলছেন, নুসরাত দরজা খোল। মা বাবার কথায় নুসরাত ভয়ে ভয়ে দরজা খুলে দিলেন। তখন নুসরাতের বাবা বললেন, এসব জিনটা তোকে কি বলল, আর তুই কি বললি? তোদের কথা শুনে তো মনে হচ্ছে তোর একে অপরকে পছন্দ করিস। তখন নুসরাত ভয়ে ভয়ে বলল, বাবা তুমি ঠিক বলেছ, আমি ও ইয়াসিন জিন একে অপরকে পছন্দ করি, আমরা বিয়ে করতে চাই। মেয়ের এমন কথায় ওর মা বললেন, কি বলিস এসব? একটা জিনকে কিভাবে বিয়ে করবি? দেখ মা, বোঝার চেষ্টা কর, জিনেরা ভালো হয় না। তুই নিজেই তো দেখলি কিছুদিন আগে কয়েকটা জিন তোর পিছনে লেগেছিল, তোকে বিরক্ত করতো, ছেড়ে যেতে চাইতো না। সবই তো জানিস, তুই ওকে ভুলে যা, ওর কথা ভুলে যা, ওরা ভালো হয় না মা। মায়ের কথার জবাবে নুসরাত বললেন, মা, ইয়াসিন অনেক ভালো। তোমাদের বলেছিলাম না, একটা জিন এসে আমাকে হুজুরের ঠিকানা বলেছিল, ও হলো সেই জিন। ইয়াসিন অনেক ভালো মা, আর ইয়াসিন ওই 7 ভাইয়ের মধ্যে ছোট, ইয়াসিনের মা আলাদা। নুসরাতের মুখে এসব কথা শোনার বাবা বললেন, তুই এত কিছু কিভাবে জানিস? তখন নুসরাত সব ঘটনা খুলে বলে। নুসরাত বলে, আমি ওদের রাজ্যে গিয়েছি, ইয়াসিন নিয়ে গিয়েছিল আমাকে। নুসরাতের কথায় ওর বাবা বলেন, তাহলে তলে তলে এত কিছু হয়েছে? তুই ইয়াসিন জিনকে পছন্দ করিস, তাহলে আমরা তোর বিয়ে অন্য কোনো ছেলে দেখছিলাম কেন? তুই কি আমাদের মান সম্মান রাখবি না? তোকে 1 মাসের মধ্যে বিয়ে দিতে চাই, নইলে ওই জিনেরা আবার ঝামেলা করতে পারে। কিন্তু তুই তো একবারও সেই জিনের কথা বলিসনি যে তোরা সেই জিনকে ভালোবাসিস। তোর কি মনে হয় ওদের বাবা তোকে মেনে নিবে? হ্যাঁ বাবা, মেনে নিবে। ইয়াসিনের মা রাজি, শুধু ওর বাবা একটু রেগে আছে। তবে ইয়াসিনের মা বলেছে উনি বুঝিয়ে বলবেন। তখন ইয়াসিনের বাবা বললেন, তাহলে আর কি, আমরা তোর জন্য ছেলে দেখা বন্ধ করে দেই, আর দেখি 1 মাস পরে 6 ভাই জিন তোর বা আমাদের কোনো সমস্যা করে কিনা। কথাটা বলে নুসরাতের বাবা চলে গেলেন, আর বলে গেলেন, এখন ঘুমা, অনেক রাত হয়েছে। কথাটা বলে ওরা চলে গেলেন। এদিকে তখনই একটু খুশিতে ঘুমিয়ে গেলেন। সেই রাতে আর ইয়াসিন আসলো না। ইয়াসিন আসলো পরের রাতে। পরের রাতে ইয়াসিন আসায় নুসরাত খুশি হয়ে বলল, ইয়াসিন, আমার মনে হয় মা বাবা রাজি হবে। তোমার আমার সব কথা ওদের বলেছি,
ওরা একটু অবাক হয়েছে অবশ্যই, কিন্তু আমি ভালোভাবে বললে ওরা মেনে নিবে। মা বাবাকে তোমার আমার ভালোবাসা মেনে নিবে ঠিকই, কিন্তু ওদের একটাই ভয়, তোমার ভাইরা বা তোমার বাবা কোনো সমস্যা করে কিনা। তখন ইয়াসিন নুসরাতকে সাহস দিয়ে বললেন, আমি তো আছি, তুমি দেখে নিও, কিছুই হবে না, তুমি ঘুমাও, এসব নিয়ে কোনো চিন্তা করো না। কথাটা বলে ইয়াসিন চলে যায়। এভাবে রোজ রাতে ইয়াসিন আসতো, দুজনে কথা বলতো, গল্প করত, মাঝে মধ্যে জিন রাজ্যেও ঘুরতে যেত। এভাবে কেটে গেল বেশ কয়েকটা দিন। একদিন ইয়াসিন নুসরাতকে নিয়ে গেল জিন রাজ্যের একটা সুন্দর জায়গায় বসে গল্প করতে, আর সেখানে বসে তারা গল্প করছিল। এমন সময় সেখানে কিছু আশার উপস্থিতি টের পেল। ইয়াসিন ও নুসরাত পিছনে তাকালো। ওরা পিছনে তাকিয়ে দেখলো ওই 6 ভাই দাঁড়িয়ে আছে। ওদের দেখে ইয়াসিন বললেন, আরে ভাইয়ারা, তোমরা মুক্ত হয়েছো? কখন মুক্ত হলে? ইয়াসিনের কথায় ওর 6 ভাই বললেন, আজকে মুক্ত হয়েছি। মুক্ত হয়ে তোর বিষয়ে খোঁজ নিতে এসেছি, আর এসে যা দেখলাম সেটা দেখার জন্য আশা করিনি। আমরা মানলাম তুই মেয়েটাকে আগে থেকে পছন্দ করছিস, তারপর তো সবাই ওকে পছন্দ করেছিলাম, সবাই ওর কাছে যেতাম। আমরা মেয়েটাকে পছন্দ করায় ওর মা বাবা অনেক তান্ত্রিক ও কবিরাজের কাছে গিয়েছিল, কিন্তু কেউ আমাদের কাছে আসতে পারেনি, আর ওর কাছ থেকে আমাদের ছাড়াতে পারেনি। কেউ আমাদের ছাড়াতে না পারায় আমরা যখন ওকে বিয়ে করব, তার ঠিক আগের রাতে তুই ওই মেয়েটার কাছে গিয়ে হুজুরের ঠিকানা দিয়েছিলি, যে হুজুর এসে আমাদের বন্দি করেছে। তুই ভাই হয়ে আমাদের সাথে বেইমানি করলি। তখন ইয়াসিন বলে, এটা কি বেইমানি বলে না, তোমরা নুসরাতের সাথে অন্যায় করেছ, তাই ওদের সাহায্য করেছি। আমি তোমাদের বারবার মানা করেছি, আমি ওকে ভালোবাসি, তোমরা ওর কাছে যেও না, কিন্তু তোমরা আমার কোনো কথা শোনোনি। নিজের ক্ষমতা দেখাতে গিয়ে হুজুরের কাছে বন্দী হয়েছ। তোমরা এখন মুক্ত হয়েছ, আমি খুশি হয়েছি। দয়া করে এখন আমার ও নুসরাতের মাঝে এসো না, আমরা কিছুদিনের মধ্যে বিয়ে করব। ইয়াসিনের কথায় ওর ভাইরা বলে, ইয়াসিন, আমরা মুক্ত হবার পর বাবা বলেছে ওই মেয়ের বা মেয়ের পরিবারের পিছনে যেন না লাগি। আমরা যত খারাপই হই বাবার কথার অমান্য করব না। আমরা এই মেয়ের পিছনে আর লাগবো না, কোনো সমস্যা করব না, এটা ঠিক আছে, কিন্তু ওই মেয়ের সাথে তোর বিয়ে হতে দিব না। আমরা ওকে বিয়ে করতে পারিনি, কিন্তু তুইও পারবি না। এই বলে চলে যায় জিনেরা। প্রিয় লিসেনার্স, সুন্দর এই গল্পটা এখনও শেষ হয়নি, সামনে আরও অনেক কাহিনী বাকি। পুরো গল্পটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, অপেক্ষা করুন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকমই মজাদার গল্প পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।